সাকিব আল হাসান হওয়া না হওয়া তো একরকম ব্যাপার, কিন্তু সাকিব আল হাসানের মতো হতে পারেন ওই রকম পটেনশিয়াল প্লেয়ার আমি আমাদের দেশে পাই না। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ টিকটকে সবাইকে স্বাগতম। আফগানিস্তানের ম্যাচটা আজকে এত দূর আসতো না যদি না মোহাম্মদ নবী শেষ ওভারে সেই ব্যাটিংটা না করতেন। 42 বছর বয়সে এসে যে সার্ভিসটা দিচ্ছেন, আসলে এটা আসলে কল্পনা কেউ হার মানায় কিনা। মোহাম্মদ নবী 42 বছর বয়সে এসে যা করছেন সেটা শুধুমাত্র ক্রিকেটার না, যে কোনো মানুষ, ওই বয়সের যে কোনো মানুষ, মধ্য বয়সের যে কোনো মানুষ, প্রত্যেকের জন্য একটা অনেক বড় ইন্সপিরেশনাল জায়গা যে বয়স কোনো ম্যাটার করে না, এবং যে কোনো সময় আপনার যদি ইচ্ছে থাকে, আপনার যদি হার্ডওয়ার্ক থাকে, আপনি যে কোনো সময় আপনার স্কিলের সর্বোচ্চ বহিঃপ্রকাশ করতে পারেন। তার মানে যে কোনো 42 বা 43 বছর বয়সে হয়তো আর একটু বেশিই হবে, 44-45 বছর বয়সী যে কোনো মানুষের জন্যই অনুপ্রেরণার একটা বিষয় যে আপনি যে কোনো সময়, যে কোনো বয়সে, বা আপনি এই বয়সেও আপনি যে পেশায় কাজ করছেন না কেন, আপনি আপনার সামর্থ্যের সবটুকু দিতে পারবেন যদি আপনার মধ্যে ডেডিকেশন এবং হার্ডওয়ার্কের জায়গাটা থাকে এবং সেই সঙ্গে স্কিলটা থাকে। আমার কাছে মনে হয় যে মোহাম্মদ নবী সেটা প্রমাণ করেছেন টপ ক্লাস। মোহাম্মদ নবীর এই ইনিংস দেখে আসলে সাকিব আল হাসানের কথা হয়তো অনেকের মনে পড়ছে। সাকিবের বয়স তো আর 42 না 38। সাকিবও অনেকটা এই আলোচনায় প্রাসঙ্গিক হয়ে গেছে। একটা সাকিব তো সারা জীবন খেলবে না, তারপরেও একটা বিষয় নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আসলে সাকিবের অভাবটা কি বোধ করেছেন কিনা এবারের এশিয়া কাপে আপনি? সাকিবের অভাব শুধুমাত্র এবারের এশিয়া কাপে না, সাকিবের অভাব তো আমরা সবসময় বোধ করি। আমি সেদিন পাকিস্তান টেলিভিশন চ্যানেলে একটা আলোচনা অনুষ্ঠান হচ্ছিল, মিসবাউল হক, শোয়েব মালিক, উমার গুলরা আলোচনা করছিলেন। তার একটা কথা বলছিলেন যে আফটার সাকিব বাংলাদেশ হ্যাভেন্ট ফাউন্ড এনি অলরাউন্ডার, ইভেন সেটা সাদা বলের ফরম্যাটে অনেক বেশি মাত্রায় ভোগাচ্ছে। যারা আছেন তারা পার্ট টাইমার। সাইফ হাসানের কথা মেনশন তিনারা করেছিলেন বা বলছিলেন যারা আছেন তারা আসলে একদম পিওর অলরাউন্ডার, যেটা সেটা তো না। সো সাকিব আল হাসান থাকলে যেটা হয় যে আপনি একসঙ্গে 3টা অপশন, সেই সঙ্গে একটা মাথা, পিওর ক্রিকেটীয় মস্তিষ্ক পান। সো এটা শুধুমাত্র এই এশিয়া কাপ না, সাকিব আল হাসানকে সবসময় মিস করা হবে। এবং আমার কাছে মনে হয় যে আমি তো আমাদের পাইপলাইনে বা আমাদের একদম যদি আমি প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ সব কিছু মিলিয়ে খুঁজি, 19-এর নিচে পর্যন্ত তো খুব বেশি ফলো করি নেই, আমি পাই না সাকিব আল হাসানের ওই পটেনশিয়ালের প্লেয়ার পাই না। সাকিব আল হাসান হওয়া না হওয়া তো একরকম ব্যাপার, কিন্তু সাকিব আল হাসানের মতো হতে পারেন ওই রকম পটেনশিয়াল প্লেয়ার আমি আমাদের দেশে পাই না। আরও একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, কিংবা আমিও দেখেছিলাম যে একটা পোস্টে আপনিও কমেন্ট করেছেন যে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে আসলে অনেককে যে জোর করে অলরাউন্ডার বানানো হচ্ছে কিংবা সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হচ্ছে না। আসলে কি সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হচ্ছে না? সাইফুদ্দিন কি সুযোগ রিজার্ভ করে কিনা, নাকি অন্য কিছু? সাইফুদ্দিনের ব্যাটিংটা আমার কাছে মনে হয় যে অন্য অনেকের চাইতেই ভালো, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে সাইফুদ্দিনকে তো খুব বেশি আমরা ব্যাটিং করতে দেখি না। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে সাইফুদ্দিনের ডোমেস্টিক ক্রিকেটে টিম বাছাই করার ক্ষেত্রে একটু সেলফিশ হওয়া উচিত। তিনি সবসময় এমন এমন টিমে খেলেন যেগুলো আসলে চ্যাম্পিয়ন টিম। ধরেন যখন আবাহনী তারা প্রভাবে ছিল তখন আবাহনী টিমে খেলেছেন, এখন এই বছর তিনি আবার মোহামেডানে খেলেছেন। সো অলওয়েজ তিনি এমন টিমে খেলেন যে টিমটা আসলে চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য থাকে, এবং ওই সমস্ত টিমে তার আসলে 7-8-এর আগে ব্যাটিং করার কোনো সুযোগ থাকে না, কারণ ওই সমস্ত টিমগুলো এত বেশি স্টার হেভিওয়েট টিম থাকে ব্যাটিং অর্ডারে, এত বেশি স্টার হেভিওয়েট টিম থাকে যে সাইফুদ্দিন ব্যাটিংটাই পান না। কিন্তু আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিনের প্রিমিয়ার লিগে অন্তত এরকম টিমে খেলা উচিত যেখানে তিনি 4-5-এ ব্যাটিং করতে পারবেন। সাইফুদ্দিনের সেই পটেনশিয়ালিটি আছে। মাঝে মধ্যে একটু ছোট টিমে খেলে নিজের ওই সেলফিশ থেকে নিজের স্কিলটার বহিঃপ্রকাশ করাটা খুব জরুরি হয়ে যায় প্লেয়ারদের জন্য। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আই উড লাভ টু সি সাইফুদ্দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটু ছোট টিমে খেলবেন, যাতে সেই টিমে তিনি ব্যাটিংটা করার সুযোগ পান, 4 বা 5 বা 6 তিনি ব্যাটিং করতে পারেন। কারণ তিনি আবাহনী, মোহামেডান কিংবা রূপগঞ্জ এসব টিমে যখন খেলেন, যারা আসলে চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য দেয়, তারা খুব একদম সুপার হেভিওয়েট টিম গঠন করে। সো ওই সব টিমে সাইফুদ্দিন ব্যাটিংই পান না, 90% ম্যাচে সাইফুদ্দিন ব্যাটিং পান না। সো এইটার জন্য আমার কাছে মনে হয় যে আরও বেশি যে সাইফুদ্দিনকে ন্যাশনাল টিমে অ্যাজ অ্যান অলরাউন্ডার প্রমোট করার জন্য বাধাটা হয়ে দাঁড়ায় এই জায়গাটাতে যে সাইফুদ্দিন আসলে ব্যাটিংই পান না ঠিকঠাক মতো। ইভেন বিপিএলও যদি চিন্তা করেন, সাইফুদ্দিন সবসময় বড় বড় টিমে খেলেন, প্রত্যেকটা সময় সাইফুদ্দিন চ্যাম্পিয়ন টিমটাতেই খেলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেন, ফরচুন বরিশালে খেলেন, যে টিমটা চ্যাম্পিয়ন হবে। এবং ওই সমস্ত টিমে দেখা যায় যে টপ অর্ডারে দেশি ব্যাটসম্যানরা, মাঝে বিদেশি ব্যাটসম্যানরা, সাইফুদ্দিনের ব্যাটিংয়ের অর্ডার চলে আসে 7 বা 8-এ, বল পান মনে করেন সর্বোচ্চ 6 কি 7টা বা
8-10টা। সো সাইফুদ্দিন ব্যাটিংয়ের পরিপূর্ণ ডিসপ্লেটা কখনোই করতে পারেন না। এটা আমার একটা মানে সাজেশনের জায়গা থাকবে সাইফুদ্দিনের কাছে, যে তিনি যখন ঢাকা প্রিমিয়ার লিগে সাইন করেন, বিপিএল তো আসলে ড্রাফট থেকে নিয়ে নেয়, ওইটা তো আর বলা যাবে না, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে সাইফুদ্দিন যখন সাইন করেন মাঝে মধ্যে জানি একটু সেলফিশ হন, যাতে একটু ছোটো টিমে খেলে যেখানে ব্যাটিংটা পাওয়া যাবে। বাংলাদেশের রানিং ক্রিকেটাররা যখন ব্যর্থ হয় তখন আসলে অনেক পুরাতন ক্রিকেটারদের নিয়ে আলোচনা হয়, কিংবা ওই যে আপনি যে বলেন যে দলে যারা না থাকে তাদেরকেই বিবেচনা করে যে তারা থাকলে হয়তো দলটা অন্যরকম হতো, সেরকম আলোচনাটা হচ্ছে সাব্বির রহমানকে নিয়ে ফিনিশারদের ব্যর্থতার কারণে। যদিও সাব্বির রহমান ডোমেস্টিক ক্রিকেটে তেমন কোনো পারফরমেন্স করেননি যে তাকে নিয়ে দাবি উঠবে, তারপর আপনার কাছে কি আলোচনাটা প্রাসঙ্গিক মনে হয় কিংবা সাব্বিরকে সুযোগ দেওয়ার বা সাব্বিরকে আবার জাতীয় দলে আনার সম্ভাবনা বা কোনোটা আছে কিনা? সাব্বির রহমানের মতো ক্রিকেটারদের জন্য জাতীয় দলে ফিরে আসার প্রক্রিয়াটা থাকা উচিত খুব স্মুথ ওয়েতে। পারফর্ম করলে আপনি কেন নেবেন না? এখন প্রশ্ন আসতে পারে সাব্বির কি পারফর্ম করেছেন নাকি করেন না। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই। গেল বিপিএলে দেশীয় যে সমস্ত ব্যাটসম্যানরা 4 নম্বরে ব্যাটিং করেছেন তাদের মধ্যে সাব্বিরের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ছিল, এবং সাব্বিরের যে খেলার ধরন, সাব্বির এখনও যে সলিড, এখনও ব্যাকফুটের উপর বেইজ রেখে যেভাবে সলিড ব্যাটিং করেন সাব্বির, দিস ইজ ভেরি গুড। এখন এই যে আমি কথাটা বললাম পরিসংখ্যানের কথাটা, যে সাব্বির লাস্ট বিপিএলে দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে 4 নম্বরে যারা ব্যাটিং করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার, ইভেন সবচেয়ে বেশি রানের দিক থেকেও, মানে অ্যাভারেজের দিক থেকেও তিনি এগিয়ে আছেন। কিন্তু আফটার দ্য বিপিএল তাকে কি আমরা কোনো প্রসিডিউরে রেখেছি? তাকে কি আমি বলছি না যে ন্যাশনাল টিমে আইনে আপনি এশিয়া কাপ খেলিয়ে দেন, কিন্তু এই ন্যাশনাল টিমে আনার জন্য যে প্রসিডিউরটা থাকা লাগে, যে এরপর আপনি তাকে ন্যাশনাল টিমের ক্যাম্পে রাখবেন, আপনি যদি এই পজিশনটা নিয়ে পার্টিকুলারলি চিন্তা করতেন যে ফর নাম্বার 4 আমরা কী করতে পারি, আমরা সবসময় খালি চিন্তা করি বিকল্প ওপেনার নিয়ে, আর আমরা চিন্তা করি লোয়ার মিডল অর্ডারের ফিনিশার নিয়ে, আমরা মাঝখানের ব্যাটসম্যান নিয়ে কখনোই চিন্তা করি না। সো এটার ব্যাকআপ কি আমরা চিন্তা করেছি? আমরা কি চিন্তা করেছি যে এই যে শুধু সাব্বির না, সাব্বির, সাইফ, ইয়াসির আলী রাব্বি, এই 3 জন ব্যাটসম্যান ওই পজিশনটায় ভালো খেলেছেন। তো এই 3 জন ব্যাটসম্যানকে আমরা ওই সময় থেকে সিস্টেমে নিয়ে আসতে পারতাম না। সাইফকে আমরা এনেছি কখন এনেছি? একদম লাস্ট মোমেন্টে এনেছি, তাও তো সাইফ এ টিমে ছিলেন, সাব্বির তো সেটাও ছিলেন না। তো আমি বলবো যে কারো জন্যই কোনো কিছু শেষ হয়ে যাওয়া উচিত নয়। যদি পারফর্ম করেন, সাব্বির তো পারফর্ম করেছেন বিপিএল ওই পজিশনটাতে, তাহলে কেন তার জন্য জাতীয় দলে ফিরে আসার যে পাইপলাইনটা খোলা থাকবে না? আমার কোয়েশ্চেনটা আসলে এই জায়গাটাতে।